ওকে, স্ক্রিন শেয়ার করছি আমি। আহ, না। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভয়েস বা বাচ্চ। এই ভয়েসকে শেখার জন্য আমাদেরকে আরো কয়েকটা জিনিস সম্বন্ধে একটু আইডিয়া থাকতে হবে, মূলত এটা নিয়ে আমরা কাজ করব। মোটামুটি আমাদের একটু কয়েকটা ক্লাস লাগবে। আমাদের 3-4টা নিয়ম আছে ভয়েসের, মেইনলি এই নিয়মগুলো আমরা শিখবো। এখন আমি যেটা বলবো, ধরো তোমাকে একটা জিনিস চিনতে হবে। আমি একটা জিনিস লিখি, ধরো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তারপর আমি আরেকটা সেন্টেন্স লিখি, দে আর টকিং অ্যাবাউট। ডিম ভেজা খালি না? ডিম ভেজা। না এত খাদ্য কথা না, আমি বলিনি আপনি দিবেন কথা। আচ্ছা দেখো, আমি এখানে 3টা সেন্টেন্স লিখছি, একটু ভালো করে বুঝবা এই জিনিসগুলা। বোঝার বিষয়। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। প্রথমত ইংরেজি শিখতে আমাদের সবচেয়ে বেশি কষ্ট কেন হয়? কষ্ট হয় হচ্ছে আমরা অর্থ বুঝি না সেজন্য, তাই না? যেমন অনেক অনেক শব্দ আছে যে শব্দের অর্থগুলো আমরা জানি না, এই জন্য আমাদের ইংরেজি গুলো আমাদের কাছে কঠিন মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব এগুলো চিনি না। আরেকটা বিষয় হচ্ছে কোনটার পর কোনটা বলবে আমরা সেগুলো ভালোভাবে বুঝি না। এই জন্য আমাদেরকে আহ পাশাপাশি, এটা আসলে একদিনে সম্ভব না, এটা একটা দুইটা চারটা করে শব্দ প্রতিদিন শেখা উচিত, যাতে ইংরেজির আমরা ভোকাবুলারি যেটাকে বলি বা শব্দের অর্থ বলি এগুলো আমরা ভালোভাবে শিখতে পারি। অনেক অনেক শব্দ আছে আমাদের শেখা হয়ে যায়, যেমন আই, আই মানে কি বলতো? আই মানে আমি আমি। তো এটা কিন্তু তুমি পারতেছো, এটা ইংরেজি শব্দ হইলো, তুমি এটা অর্থ পারো। প্লে মানে কি? খেলা খেলা। শুরু করো। খেলা। ফুটবল তো ফুটবল, তাই না? তার মানে মোটামুটি আমি আই প্লে ফুটবলের সবগুলো অর্থ তুমি জানো। দে আর টকিং অ্যাবাউট দ্য ম্যাটার, এখানে বলো তো দে মানে কি? দে মানে তারা। দে মানে তারা। আচ্ছা, টক মানে কি? টক বা টকিং মানে কি? কথা। কথা বলা। গুড। অ্যাবাউট মানে কি? দেখলাম। ম্যাটার মানে কি? ম্যাটার। মেয়েটার মানে হয় নাই হয় নাই। আচ্ছা, অ্যাবাউট মানে হচ্ছে কোনো একটা বিষয় বা ব্যাপার, আর ম্যাটার মানে হচ্ছে মানে অ্যাবাউট বলতে কোনো একটা কিছু সম্বন্ধে, আর ম্যাটার মানে হচ্ছে বিষয়। তো দেখো, তুমি যখন এই সেন্টেন্সটা পড়বা, যখন কোনো একটা সেন্টেন্স পড়বা, দেখবা এর মধ্যে তুমি কোন অর্থটা জানো না সেই অর্থটাকে আন্ডারলাইন করে ফেলবা এবং সেটার অর্থ শিখে নিবা। সেটা যদি কোনো বইয়ের মধ্যে থাকে, বইয়ের নিচে একটা দাগ দিবা, দাগ দিয়ে নিচে দাগা থাকলে লিখে নিবা, না থাকলে পাশের দাগটা লিখে নিবা, অথবা এই শব্দটাকে উপরে লিখে পাশে অর্থটা লিখে নিবা। অর্থটা কোত্থেকে পাবা? তুমি এই শব্দটাকে জাস্ট এখানে লেখো গুগলে যে ট্রান্সলেট। তুমি ভাত খাইছ? হ্যাঁ খাইছে। খাইছি। ট্রান্সলেট লিখি, এই ট্রান্সলেট লিখে আমি এখানে ধরো এই জায়গায় ইংলিশ থেকে বাংলা দিয়া আমি এখানে কি পরে করি? খাম। তার বিয়ে খেয়াল করছো? কও। আমি এই পুরাটা সব, হ্যাঁ। কও। হ্যালো, তুমি কি ব্যস্ত কও। অন্যদিকে? এদিকে মনোযোগ দাও। হ্যাঁ। বলতেছি ধরো তুমি একটা শব্দ পড়তে গেলে, এই শব্দটা মেটা শব্দের অর্থ তুমি জানো না, এটা নিচে দাগ দিয়ে অর্থ লেখা রাখবা, অথবা সাইডে টান দিয়ে অর্থ লিখবা, অথবা কি যদি জায়গাটা থাকে উপরে ফাঁকা থাকে লেখা দাগ দিয়ে অর্থ লিখবা। আর অর্থ পাবা কোথায়? এখানে যে লাগবে গুগলে যে, বা যে ব্রাউজারে যে লাগবে হচ্ছে ট্রান্সলেট, TRANS
এলইটি ট্রান্সলেট, তখন এরকম একটা জিনিস আসবে। এই প্রথমটার মধ্যে ধরো তুমি কি করলা, একটার মধ্যে বাংলা, একটার মধ্যে কি বাংলা, আর একটার মধ্যে কি ইংলিশ সেট করে রাখলা। ধরো তুমি ইংলিশ আর বাংলা নিবা, তাহলে ইংলিশটা এই পাশে নিয়ে আসতে হবে, এটা ক্লিক করলে ইংলিশটা এই পাশে আসবে। তুমি লিখলা ম্যাটার, MATTER, ম্যাটার। এর অর্থ কি? ব্যাপার। দেখছো তুমি কি করলা, এই পাশে এখানে টান দিয়ে ব্যাপার লেখা রাখলা। তুমি যখন পরের বার এটাকে পড়তে যাবে তখন কি তোমার কিন্তু এই জিনিসটা আর ভুল হবে না, তখন তোমার আর কঠিন মনে হবে না, এই অর্থ তুমি দেখলে মনে পড়ে যাবে। এবং তুমি যদি এটার উচ্চারণ না পারো, এটাকে ম্যাটার না ম্যাটর না ম্যাটির, তো তুমি এখানে ক্লিক করো ম্যাটার। ঠিক আছে, ম্যাটার মানে ওদের উচ্চারণ গুলো যেভাবে হয় আমরা হুবহু ওইভাবে পারবো না হয়তো, কিন্তু চেষ্টা করবো কাছাকাছি করার। উচ্চারণের অর্থ তুমি জেনে যাবে, উচ্চারণ ও অর্থ দুটি। আচ্ছা, তাহলে আমি এটা বুঝতে পারলাম। আবার দ্য স্টুডেন্টস উইল রিড দ্য বুক, এখানে তো আমার মনে হয় না কোনো অর্থ আছে যেটা তুমি জানো না। বুক মানে বই, রিড মানে পড়া, স্টুডেন্ট মানে কি ছাত্র। এখন কিছু কিছু জিনিস আমি দেখতেছি, যেমন এখানে আর একটা জিনিস আছে, এই আর জিনিসটা আমি অতিরিক্ত দিচ্ছি, তাই না? আবার এখানে উইল আছে, উইল দিচ্ছে অতিরিক্ত। এখন কোথায় আর দিতে হয়, কোথায় উইল দিতে হয়? আবার দেখো আর দেওয়ার পর কি আমি ভাবের সাথে আইন যোগ করছি। এখন এটা যে ভার্ব সেটা বুঝবা কেমনে, এটা সাবজেক্ট সেটা বুঝবা কেমনে? এখন এই বিষয়গুলো চিনতে হবে, তাই না? মূলত আমরা যদি ভার্ব আর সাবজেক্ট না চিনতে পারি, তাহলে কি আমি আসলে ইংরেজিতে ভালো কিছু করতে পারবো না। এই জন্য আমার কি করতে হবে, প্রথম থেকে আমাকে এই বিষয়গুলো বুঝতে হবে, কোনটা ভার্ব, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি আমরা এই জিনিসগুলো বুঝলাম। এখন অর্থ নিয়ে এই জন্য কাজ কি হবে, অর্থগুলো শেখা এবং ভার্বগুলো শেখা। এবং ভার্বের জন্য আমি দেখো কতগুলো কিছু নামায় রাখছি, আমি তোমাকে দেখাই। এই দেখো এখানে একটা জিনিস নামাইছি আমি, এটা না, হ্যাঁ, এটা আরেকটা জিনিস না। এখানে দেখো আমি কতগুলো ভার্ব নামা রাখছি, যেমন এখানে অ্যাবেশ, অ্যাবেট, অ্যাবাইট, অ্যাবজর্ব, এখানে ভার্ব গুলো দেওয়া আছে। কি কি ভার্ব? তুমি এখান থেকে অনেকগুলো ভার্ব চিনতে পারবা। এই ভার্ব গুলো তখন যখন শব্দের মধ্যে দেখবা তখন কি এই সেন্টেন্সে দেখবো, তখন কি তোমার এগুলো বুঝতে সুবিধা হবে যেগুলো ভার্ব। এবং এগুলোর পাস্ট ফর্ম কি হয়, পাস্ট পার্টিসিপল ফর্মে কি হয়। আবার এই ভার্বের সাথে এস, ইএস বা আইইএস কোনটা যোগ করতে হয় তুমি সেটা বুঝতে পারবা। এবং এর সাথে আইএনজি যোগ করলে কি হয়, যেমন দেখো আমি যদি এখন এটা বলি, ধরো কাম, কাম, তাই না, কাম। এখন আবার যদি বলি রিড, আমি দুইটা ভার্ব তোমাকে আলোচনা করি রিড নিয়ে। এখন আমি যদি কামের সাথে আইন যোগ করি কি হবে, কি লিখবো আমি, কামিং, তাই না, COMING। এখানে কিন্তু শেষের ইটা বাদ হয়ে গেছে, দেখছো? আবার রিডের সাথে যদি আমি আইন যোগ করি, এখানে কিন্তু ING, রিডিং, এখানে কিন্তু কোনো কিছু বাদ হয় নাই। আবার দেখো যদি বলবো তাহলে ই থাকলে বাদ হবে, ই থাকলে বাদ যদি হয় তাহলে CSEE। এখন এখানে আইন যোগ করলে কি হবে, সিং হবে, তাই না? এখানে কোনো কিছু বাদ হবে না। তাহলে আসলে প্রকৃতপক্ষে কোনটার ক্ষেত্রে ই বাদ হবে, কোনটার ক্ষেত্রে বাদ হবে না, কোনটার ক্ষেত্রে আমি আবার দেখবো কোনটার মধ্যে এমন আছে ডাবল হয়ে আছে, যেমন ব্যাগ, বি ইজি, ব্যাগ, ভিক্ষা করা। তুমি যদি এর সাথে আইন যোগ করে কি হবে, ডাবল জি দিয়া আইন দিতে হবে, ব্যাগিং। এক্ষেত্রে কিন্তু আবার এই শেষের যেটা ডাবল হয়ে গেছে। এখন এগুলো কেন ডাবল হয়, কোন ক্ষেত্রে ডাবল হয়, বা ডাবল কোনটার মধ্যে ডাবল হবে, আমি কিন্তু এগুলোর কিছু রুলস আছে। আর এগুলো হচ্ছে আর কেউ শর্টকাটে মনে করে দিয়েছে। যেমন যেমন এই দেখো অ্যাবাস, এটা হচ্ছে মূল ভার্ব। বেস ফর্ম, বেস ফর্ম বলতে কি বোঝায়, মূল ঐতিহাসিক ফর্ম। ও দর্শনীয় স্থান। আর তুমি কি অন্য কোনো কাজ করতেছো? यार আলাদা টিভি লিখ দিয়েছে। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো। যেমন অ্যাবাস, এটা একটা মূল ভার্ব। এই অ্যাবাস ভার্বের সাথে কি যদি তুমি পাস্ট ফর্ম করো, দেখো বানানের পার্থক্য খেয়াল করো, ABASS, বেশি এর সাথে কি যুক্ত হয়েছে, একটা ইডু যুক্ত হয়েছে, তাই না, অ্যাবাস্ট। আর যদি পাস্ট পার্টিসিপল করো কি হবে, অ্যাবাস্ট, মানে সেম পাস্ট ফর্ম যা পাস্ট পার্টিসিপল ফর্ম তাই। যদি তুমি এটার সাথে কি যোগ করবা, এস ইএস আইএস কোন যুক্ত হবে, দেখো অ্যাবাসের সাথে কি যুক্ত হয়েছে, ইএস যুক্ত হয়েছে, মানে এই মাঝখানে যুক্ত হয়েছে, তাই না? আবার দেখো যদি তুমি আইন যুক্ত করো তখন কি হবে, এখানে জাস্ট আইএনজি বসে দেবে শেষে, কোনো কিছু চেঞ্জ হবে না।
কিন্তু পরের ভাবটা দেখো অ্যাবেট, এই অ্যাবেটের সাথে কি হয়েছে, এখানে শুধু ডি যুক্ত হয়েছে, অ্যাবেটেড। এখানে কি যুক্ত হয়েছে, দুটা সেম। আর এখানে কি শুধু এস যুক্ত হয়েছে, যেহেতু একটা ই আছে এখানে কি অতিরিক্ত আর এ যুক্ত, আর সাথে যুক্ত হয়েছে। আবার দেখো যখন তোমার এটার সাথে আইএনজি করতে হয়েছে, কি করতে হয়েছে, আমার এই ইটা বাদ হইয়া আইএনজি বসছে। বিষয়টা খেয়াল করছো? আমাদের কিন্তু এই জিনিসগুলো জানতে হবে। এখন এখানে দেখো, এখানে প্রায় 1000টা ইংলিশের শব্দ আছে, ভার্ব আছে, ভার্বের রূপগুলো আমাকে শিখতে হবে। এখন এই অ্যাবেসের অর্থ কি, অ্যাবেসের অর্থ আমি দেখি ট্রান্সলেটে যাই, এ বি এ এস এস, অ্যাবেস, আবেশ, অ্যাবেস, অপ্রস্তুত বা ফেলা, লজ্জা দেওয়া, ঠিক আছে? এই যে নিচে দেখো, এখানে না পাইলে এখানে পাবা, লজ্জা দেওয়া, অপ্রস্তুতে ফেলা, অপ্রীতিকর অবস্থায় ফেলা, ঠিক আছে? এরকম অনেক কিছু আছে। এখন তুমি কি করবা, তোমার কাছে আমি এই পিডিএফটা দিয়ে দিব, এমনটা বলা প্রিন্ট করে দিতে, তুমি প্রত্যেকদিন একটা দুইটা পাঁচটা যতগুলো পারো মুখস্থ করবা, এই সবগুলো সহ মানে পড়বা, ঠিক আছে? মুখস্থ অটোমেটিক হয়ে যাবে। তুমি এক কাজ করতে পারো, দুটো নিয়মে করতে পারো, একটা হচ্ছে তুমি দুটো দুটো করে মুখস্থ করবা সব, অথবা এই পাঁচটা পাঁচটা করে ডেইলি পড়বা। একদিনে সীমান করে 2-3 দিন পড়লা, এই পাঁচটাই 2-3 বার করে পড়লা, দেখো প্রতিদিন যদি 3 বার করে পড়ো, 5 দিনে 15 বার পরে তোমার মুখস্থ অলরেডি হয়ে গেছে। বা মুখস্থ না হইলেও তুমি পরীক্ষা লিখতে পারবা, ঠিক আছে? এই জিনিসগুলো তাহলে এখানে আর কি করবা, এই ট্রান্সলেটরের মধ্যে যে অর্থগুলো আছে, এই অর্থগুলোর মধ্যে যে কোনো যেটা অর্থ তোমার কাছে ভালো মনে হবে, একজন একটা অর্থ তুমি লিখবা। কোথায় লিখবা, এই যে এখানে ব্রেকেট লিখে রাখবা পাশে, যেটা অর্থটা কি। তুমি এখানে কি হচ্ছে, তোমার অর্থ শেখা হচ্ছে, এটা পাস্ট ফর্ম শেখা হচ্ছে, পাস্ট পার্টিসিপল হচ্ছে, এবং কি এস বাই এসে কি হবে, আইএনজি কি হবে, তুমি সের মধ্যে জানতে পারতেছো। মূলত এই তিনটা লাগে, এই 1 2 3, এগুলো অটোমেটিক্যালি মানে পারা যায়। সাধারণত এস বাই এস যোগ করলে হয় বা আইএনজি যোগ করলে হয়। তো দুই ক্ষেত্রে ই থাকলে শেষে এটা এটা বাদ হয়ে আইএনজি হয়, দুই একটা ক্ষেত্রে এটা বাদ হয় না, সে দু একটা শিখতে হবে, এই তো। তো মূলত এই হচ্ছে আমাদের, এইটার মধ্যে প্রায় 1000টা আছে, তুমি তোমার সুবিধা মতো যে শিখবা টিপতে রাখবা, এবং আজকে শিখলা কালকে যে আবার এটা রিভাইজ করবা, তাহলে মনে থাকবে, ভুলবা না। এখানে অনেক কিছু আছে, আস্তে আস্তে শিখবা। এমনও হইতে পারে যেগুলো তোমার কাছে কঠিন মনে হয় শব্দগুলা, এগুলা অ্যাভয়েড করে সহজ গুলো শিখবা। যেমন মনে করো তোমার কাছে এক সহজ লাগে, এই এক শিখবা, এক মুখস্থ করে ফেলবা। অ্যাড সহজ লাগে, অ্যাড শিখবা, এগুলো টিপতে রাখবা। এই অ্যাড্রেসটা কঠিন লাগে, অ্যাড্রেস কঠিন লাগে, বাদ দাও। অ্যালাও সহজ লাগে, অ্যালাও শিখবা। এইভাবে দেখবা তোমার এই 1000টা শব্দের মধ্যে সবচেয়ে সহজ গুলো আগে হয়ে যাবে। মনে করো 1000টার মধ্যে তোমার 200 শব্দ আছে সহজ, এই 200 হয়ে গেল, 200 তুমি একদম ভালোভাবে পারো। এবার দেখো এরপর আবার তোমার কাছে এই যেগুলো বাদ রয়েছে এগুলোর মধ্যে কোনটা কোনটা তোমার ভালো লাগে, ওটা ওটা পড়ো। এরপরে যেগুলো ভালো লাগে না, দেখবা এক সময় কি ওই ভালো না লাগার সংখ্যা খুব কমে যাবে। দেখা গেল 1000 মধ্যে তোমার 800 বা 700 800 শব্দ হয়ে গেছে মুখস্থ, বাকি রয়েছে কয়টা, 200 300 শব্দ বাকি আছে, এগুলোর মধ্যে কঠিন আছে। যদি মুখস্থ হয় হইলো, না হলো নাই, অনেক। বিষয়টা বুঝতে পারছো? এভাবে শিখতে হবে গ্রাজুয়ালি, নিজের মাথার প্রেশার না দিয়ে মজা করে শিখবা, তাহলে এই জিনিসগুলো মনে থাকবে। আচ্ছা, এখন এগুলোর গুরুত্বটা কেন আসে সেগুলো আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দেখবো। কারণ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমার এই ভার্বের একটা থেকে আরেকটা রূপান্তর করতে হয়। যেমন আমার যদি এই ফর্ম থাকে, আমাকে এই ফর্মে অথবা এই ফর্মে রূপান্তর করতে হবে, অথবা এটা থেকে এটা চেঞ্জ করতে হবে। মানে অর্থাৎ কি, আমার একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে রূপান্তর করতে হবে, এই রূপান্তরের বিষয়টা আমাকে শিখতে হবে। এবার আসো সাবজেক্টের কিছু বিষয় আছে, যেমন আই প্লে ফুটবল। এখানে সেন্টেন্স কয় রকমের হয় আমরা কিন্তু একদিন শিখছিলাম, সেন্টেন্স দুইটা দিক থেকে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রেজেন্ট, সরি, একটা হচ্ছে অর্থ অনুসারে, আরেকটা কি গঠন অনুসারে। আমরা এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অর্থ অনুসারে সেন্টেন্সের যে প্রকার, সেই প্রকারগুলো শিখবো। তাহলে অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে কয় প্রকার, 5 প্রকার। কয় প্রকার, অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। কি কি সেটা আমরা শিখছিলাম, মনে আছে? বলো তো কি কি। অ্যাসার্টিভ, সরি, 2 নম্বরে কি, কম্পারেটিভ,
ইন্টারোগেটিভ না, ইন্টারোগেটিভ। 3 নম্বরে হচ্ছে ইম্পারেটিভ। 4 নম্বরে হচ্ছে অপটেটিভ। 5 নম্বরে হচ্ছে এক্সক্লামেটরি। এবার আমরা ভয়েস শিখবো হচ্ছে এই 3টা সেন্টেন্সের ক্ষেত্রে। কয়টা সেন্টেন্সের ক্ষেত্রে? 3টা। বাকি দুটো আমাদের ভয়েস প্রয়োজন নাই এই মুহূর্তে, আমাদের 9 10 লেভেলের ভয়েসের প্রয়োজন নেই। এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, সরি ইম্পারেটিভ, এই 3টা। এর মধ্যে এই অ্যাসার্টিভটা বেশি আসে, ঠিক আছে, বেশি আসে। ইন্টারোগেটিভের মধ্যে কয়েকটা নিয়ম আসে, ইম্পারেটিভের কয়েকটা নিয়ম আসে, ঠিক আছে। আমরা এখন এগুলো শিখবো। তো এখন এর মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস। আমাদের 1 নম্বর আলোচনা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এর ভয়েস। আচ্ছা, প্রথমত আমরা ভয়েস কি জিনিস সেটা জেনে নেই, ভয়েস কয় রকম সেটা আমরা জানবো। তার আগে অ্যাসার্টিভ সেন্টেন্স কি সেটাকে আমরা শিখতে হবে, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্সের মধ্যে কি আছে, সাবজেক্ট প্লাস ভার্ব, গঠনটা কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, ঠিক আছে। এই নিয়মটা যারা মানবে তারা সবাই কি অ্যাসার্টিভ। মনে থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স এর গঠন হচ্ছে এটা। কথা বুঝতে পারছো? তার মানে যে সেন্টেন্স গুলার প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে বাকি অংশ, সেগুলোই কি আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। আমার কিন্তু এই 3টা নিয়ে আলোচনা, বাকিগুলো আমাদের আলোচনার বিষয় এখন না, এখন বাকিগুলো শিখবো না, এই 3টা, ঠিক আছে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, এই হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। তাহলে এখন উপরে আমরা 3টা উদাহরণে যাই, এই 3টা উদাহরণ আসলে কি মিন করে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখন ভার্ব কোনটা? ভার্ব আমাকে বুঝতে হলে প্রথম কথা হচ্ছে ভার্ব কোনটা। ভার্ব হচ্ছে যা কাজ সম্পাদন করে, তাই ভার্ব, তাই কি, ঠিক আছে, তাই কি ভার্ব। আরেকটা জিনিস আমরা শিখবো, সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট হচ্ছে, এগুলো তুমি লিখতেছো ভাইয়া? যা কাজ, হ্যাঁ লিখা রাখো, এগুলো পরে মনে থাকবে না তো। সম্পাদন করায়, না কথাটা একটু ভুল হয়েছে, করে বা করে, তাই কি। আচ্ছা, এখানে যা কাজ সম্পাদন করে না, কাজটাই হচ্ছে ভার্ব, কাজটাই কি, কাজটাই ভার্ব। আর যা কাজ সম্পাদন করে বা যে কাজ সম্পাদন করে, যা বা যে, তাই কি, তাই সাবজেক্ট। ঠিক আছে। আর আরেকটা জিনিস জানতে হবে, অবজেক্ট। অবজেক্ট হচ্ছে, আর এখানে একটা জিনিস লেখা রাখো যে ভার্ব এর কাছে কে প্রশ্ন করবে, কে বা কারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়
তাই কি? তাই সাবজেক্ট বা কর্তা, ঠিক আছে? তাহলে মূলত আমি এখানে যে জিনিসটা মিন করতে যাচ্ছি, কে বা কারা, এই প্রশ্নটা করতে হবে আমাকে ভার্বের কাছে। আবার বলে এমনি বলে কি যে এমনি আপনি বলে নতুন করে নিয়েছি হ্যাঁ, ওমিক্রন। এটা বন্ধ করবো না স্কুল 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 বন্ধ করার আশাবাদ দেন, বাংলাদেশে আহে তাহলে তো বন্ধ করবি আইল তখন না। আই গুনালে আচ্ছা, আপাতত যখন আয় তখন। আর ওটা কি যতটুকু শোনা যাচ্ছে যে যারা ভ্যাকসিন নিচ্ছে, ভ্যাকসিন নেওয়ার রোগীদের ক্ষেত্রে এই ওমিক্রন ভাইরাসটা অতটা বেশি অ্যাক্টিভ না, বা ভ্যাকসিন নেওয়াদের ক্ষেত্রে ওমিক্রন কাজ করবে না, এরকম কোনো মানে নির্দেশনা পাওয়া যায়নি। তো আপাতত চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে? খারাপ মনে খারাপ বলতে এটা একটা ভেরিয়েন্ট, মানে হচ্ছে অনেকগুলা জাত থাকে না, জাত, মুরগির জাত, গরুর জাত, এটা একটা জাত করোনা ভাইরাসের। যেমন গরু জাতের মধ্যে, মুরগি জাতের মধ্যে মনে করো একটা মুরগি আছে, মনে করো যেগুলো খুব লড়াই করতে পছন্দ করে। আরেকটা আছে তোমার হচ্ছে চুপচাপ থাকে, যেমন পোল্ট্রি মুরগি, এরা মারামারি টাড়ামারি করে না, চুপচাপ বসে থাকে। আবার দেশি মুরগি কি করে, ওরা ঝগড়াঝাটি বেশি করে, তাই না? এই অঙ্গ মধ্যে মনে করে এটা একটু পাওয়ারফুল হতে পারে, এই জগৎ যেগুলো আবিষ্কৃত হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না এখন। তাহলে আমি এই জিনিসটা তোমাকে বলতে চাই যে কাজটা কি, ভার্ব, ঠিক আছে? তাহলে এখানে আমার ভার্ব কোনটা? আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে কাজ কোনটা? আমি কাজ না ফুটবল কাজ না খেলা কাজ? খেলা। তাহলে এই প্লে কি হবে? এই প্লে হবে ভার্ব। প্লে কি হবে? এই প্লে হচ্ছে ভার্ব, ভার্ব না ভার্ব। আচ্ছা, এখন বলি দে আর টকিং অ্যাবাউট দ্য ম্যাটার, তারা বিষয়টি নিয়ে বা ব্যাপারটা নিয়ে কথা বললো, ব্যাপারটির সম্বন্ধে কথা বললো। তাহলে এখন এখানে দে, তারা, তারা কি ভার্ব? ম্যাটার, ম্যাটার কি ভার্ব? বিষয়। অ্যাবাউট, সম্বন্ধে কোনো ভার্ব না কথা বলা ভার্ব? কথা কথা বলা। তাহলে কাজটা কি? এটা কাজ হচ্ছে আমার এই টকিং, এই টকিং ভার্ব। মূলত এই আর ভার্বটা টকিং কে সাহায্য করছে, এই জন্য কি আর টকিং, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে একটা ভার্ব। এই টকিং কে বলা হয় মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? আচ্ছা, দ্য স্টুডেন্টস উইল রিড দ্য বুক, ছাত্র ছাত্রীরা বইটি পড়বে। তাহলে এখানে ছাত্র ছাত্রীরা কোনো কাজ? উইল, এটা হেল্পার কিছু। দ্য বুক, বই কি কোনো কাজ? না রিড কাজ, তাই না? তাহলে রিডটা কি হবে? আমার ভার্ব। অর্থাৎ এখানে আমার কি রিডটা হবে ভার্ব। তা আমি ভার্ব চিহ্ন কিভাবে? আমার ভার্ব চিনার জন্য কাজটা কোনটা, ক্রিয়া কাকে বলে, কোন কাজটা ক্রিয়া, তাই না? কোন কাজ করে ক্রিয়া বলে, কাজ করে কি বলে? ক্রিয়া বলে। তাহলে কাজটা আমার কি ভার্ব, সেক্ষেত্রে আমার ঘুমায় থাকা ভার্ব, শুয়ে থাকা ভার্ব, হাঁটা, খাওয়া, যা করি তাই ভার্ব, যা করি কি তাই ভার্ব। বা এটাকে আমরা এইভাবে কাজটাই ভার্ব, বা আমরা একটু লিখতে পারি যা করি তাই ভার্ব, করি তাই ভার্ব। এখন সাবজেক্ট কিনতে হবে, সাবজেক্ট কোনটা, তাই না? এখন আমি বলছি যে কাজ সম্পাদন করে, যে কি করে কাজ সম্পাদন করে, সেই কি সাবজেক্ট। যে বা যে, যা বা যে, এটা কোন একটা বস্তু হইতে পারে, একটা ব্যক্তি হইতে পারে, তাই কি সাবজেক্ট। যা বা যে কাজ সম্পাদন করে, তাই কি সাবজেক্ট। ভার্বের কাছে কে বা কারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কি সাবজেক্ট বা কর্তা। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে ভার্ব কোনটা? প্লে, তাই না? ভার্ব হচ্ছে মনে করে এই সাবজেক্টের গুরু। কোন সাবজেক্ট ভার্ব ছাড়া হয় না, সরি কোন সেন্টেন্স কি সাবজেক্ট না, সেন্টেন্স, কোন সেন্টেন্স কি ভার্ব ছাড়া হবে না। তা আমি ভার্বের কাছে যাব, গেলাম ভার্বের কাছে, ভার্বকে প্লে, খেলা। আমি ফুটবল খেলি, খেলার কাছে প্রশ্ন করলাম, কি প্রশ্ন করতে বলছে? কে বা কারা, এই প্রশ্ন করুন। তাহলে কে খেলে, ভার্বটা কি খেলে, তাই না? খেলা ভার্ব। তাহলে কে খেলে? আমি আমি খেলি। তাহলে কে বা কারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, উত্তরটা কি পেলাম? আমি।
আমি হচ্ছে এই আনসারটা পাইলাম। ভার্বের কাছে প্রশ্ন করলাম কে, কে খেলে, আমি খেলি, তাহলে এই আমিটা কি সাবজেক্ট, তাহলে আমিটা কি হবে সাবজেক্ট, মনে থাকবে। হ্যাঁ আচ্ছা এবার আসো পরেরটা, দে আর টকিং অ্যাবাউট দ্য ম্যাটার, তারা বিষয়টি নিয়ে কথা বললো। আমি ভার্বের কাছে যাই, ভার্ব কি টকিং মানে কথা বলা, এখন দে আর টকিং অ্যাবাউট দ্য ম্যাটার, তারা কথা বিষয়টা নিয়ে কথা বললো। এখন যদি বলি কে কথা বললো বা কারা কথা বললো, হুম, ভার্বের কাছে গেলাম, ভার্ব মানে কথা বলা, কারা কথা বললো বা কে কথা বললো, আমি কি প্রশ্ন করবো কে বা কারা, তো কি উত্তর হুম, পাবো, হ্যাঁ। কে কথা বলে, আমি ওই দে আর টকিং অ্যাবাউট দ্য ম্যাটার, তারা এই বিষয় নিয়ে কথা বললো। এই তারা সাবজেক্টের কাছে আমি যদি প্রশ্ন করি কে কথা বললো বিষয়টা নিয়ে, তারা তারা তারা, তাহলে কি এ তারা হচ্ছে সাবজেক্ট, মানে দেখি আমার সাবজেক্ট, ঠিক আছে, হ্যাঁ এটা ক্লিয়ার তো। আচ্ছা এবার হুম, বলি দ্য দ্য স্টুডেন্টস উইল রিড দ্য বুক, ছাত্রছাত্রীরা বই পড়লো, তাহলে এখানে এই রিডটা কি পড়া ভার্ব, আমি ভার্বের কাছে আবার প্রশ্ন করবো কে বা কারা দিয়ে, ভার্বের কাছে এই কে বই পড়লো বা কারা বই পড়লো, হুম, কি উত্তর পাচ্ছি, তারা ওই তারা, দ্য স্টুডেন্টস উইল রিড দ্য বুক, ছাত্রছাত্রীরা বই পড়লো। এখন যদি আমি প্রশ্ন করি পড়ার কাছে যে কারা বই পড়লো, কি উত্তর হবে স্টুডেন্ট। স্টুডেন্টস, গুড, এটা কি আমার সাবজেক্ট। ভাত খাই। ভাত খাও নাই, হুম হুম, তুমি বলা খাইছো, বললাম না। এখন থেকে তুমি ভাত না খেয়ে পড়তে বলবো না। আচ্ছা এর ক্লিয়ার তো। হুম, আচ্ছা অবজেক্টটা কি দেখাই দিমু, আমার পরে দেয়নি আর আচ্ছা 2 মিনিট দাও আমি অবজেক্ট দেখাই দিই, হ্যাঁ অবজেক্ট দেখাই দিই, তাহলে এটা হয়ে যাবে। ভাত না খেয়ে তুমি পড়তে বসো, আমি তো ভাবছি খাইছো। আচ্ছা অবজেক্ট সম্বন্ধে আমার 2 মিনিট লাগবে, অবজেক্টটা বসলে তাহলে মোটামুটি আমার ভয়েসটা করতে সুবিধা হবে। অবজেক্টটা হচ্ছে যার সম্বন্ধে যার সম্পর্কে কিছু বলা হয়, তাই কি অবজেক্ট। অবজেক্ট। তুমি আমার প্যারাশিমটা ফেলাই দিচ্ছ এখন, হ্যাঁ এই যে খাও নাই কে, একটু মজা করে পড়ানো গেছিলাম, ভালো লাগছিল না পড়াটা, বলো তো বুঝতেছিল না, ও আছে না, ইয়ার ভালো না। ভালো লাগে না। হুম হুম, ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কি অবজেক্ট। object। আচ্ছা, object। তাহলে আমরা অবজেক্টটা বুঝতে পারলাম, যার সম্বন্ধে কিছু বলা হয়। সংজ্ঞা যদি না বুঝতে পারো শুধু এটুকু মনে রাখবা, ভার্বের কাছে তুমি কি প্রশ্ন করবা কি বা কাকে, এটা এই প্রশ্ন করলে কি তুমি বুঝতে পারবা অবজেক্ট কোনটা। তাহলে আমরা একটু দেখি উদাহরণে, তাহলে আমাদের ইজি হবে বিষয়টা। আমার উদ্দেশ্য কি বলছি, কি বা কাকে প্রশ্ন করবো, তাই না, কি বা হ্যাঁ কাকে প্রশ্ন করবো। তাহলে আমি যদি বলি আই প্লে ফুটবল, ভার্ব কে প্লে, তাই না, আমি কি প্রশ্ন করবো কি বা কাকে এই প্রশ্নটা করবো, তাহলে আমি ফুটবল খেলি, আমি কি খেলি বল। ফুটবল, তাহলে ফুটবল কি, এটা হচ্ছে আমার অবজেক্ট, তাই না। হুম, আচ্ছা দে আর টকিং অ্যাবাউট দ্য ম্যাটার, তারা বিষয়টি সম্পর্কে কথা বললো, তারা কি সম্পর্কে কথা বললো, দে আর তারা টকিং অ্যাবাউট দ্য ম্যাটার, তারা বিষয়টি সম্পর্কে কথা বললো, তারা কি সম্পর্কে কথা বললো, কি প্রশ্নটা করো টকিং এর কাছে, কি পাইবা হুম, কি ব্যাপার। ম্যাটার, বিষয়টি সম্পর্কে, না এই ম্যাটারটা কি আমার অবজেক্ট। যদি বলি দ্য স্টুডেন্টস উইল রিড দ্য বুক, ছাত্রছাত্রীরা বই পড়বে, প্রশ্ন করো কি পড়বে, বই। বই, তাহলে দ্য বুক কি অবজেক্ট। বিষয়টা ক্লিয়ার ভাইয়া, হুম, মজা না পড়াটা।
হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকবে। এখন যাও খাওয়া দাওয়া করো, আমি তাহলে একটা ভিডিওতে আপলোড করে দিচ্ছি, এটা একটু দেখে নিও। আর এই যেটুকু ই করছে এটুকু কি লিখছো? 3 বাকি আছে, আচ্ছা লেখা নাও, লেখা তারপরে 5টা লাইন। ওখানে হ্যাঁ। তুমি যদি এই ক্লাসটা ভালো করে বুঝতে পারো তাহলে ভয়েস চেঞ্জটা তোমার জন্য খুবই সহজ হবে, কারণ ভয়েস চেঞ্জে সাবজেক্ট অবজেক্ট আর ভার্ব নিয়ে কাজ। 5 টাকা। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।